ভাবুন তো, একটা দেশের প্রধানমন্ত্রী যখন G7 সামিটে যোগ দিতে অন্য দেশে নামেন, তখন সেই আয়োজক দেশের প্রেসিডেন্ট কি করেন? হাত মেলান, ছবি তোলেন, তাই তো? কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যা করলেন তা গোটা পশ্চিমা বিশ্বের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ম্যাক্রো নিজের এক্স হ্যান্ডেল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এন্ট্রি একটি ভিডিও দিয়ে পোস্ট করলেন। আর ব্যাকগ্রাউন্ডে কি বাজছে জানেন কি? ভারতের ব্লকবাস্টার স্পাই থ্রিলার ধুরন্ধর সিনেমার মিউজিক। যে সিনেমায় দেখানো হয়েছে ভারতীয় স্পাই পাকিস্তানে ঢুকে সন্ত্রাসীদের খতম করছে, সেই মিউজিক বাজিয়ে ম্যাক্রো কি বার্তা দিতে চাইলেন? ফ্রান্সের মতো এই সুপার পাওয়ার দেশের প্রেসিডেন্ট কি নিছকই টাইম পাস করবার জন্য এই সিনেমা দেখছেন? একদমই নয়। জিওপলিটিক্সে কোনো কিছুই এমনি এমনি হয় না। এটা ছিল একটা চরম জিওপলিটিক্যাল সিগন্যালিং। আর আজকের এই ভিডিওতে আমরা এই সিগন্যালটাই ডিকোড করব। আমরা বিশ্লেষণ করব কিভাবে ফ্রান্স ভারতের নতুন রাশিয়া হয়ে উঠেছে, আর ঠিক কেন ডোনাল্ড ট্রাম্পের ইগোতে চরম আঘাত লেগেছিল মোদির একটা ছোট্ট সিদ্ধান্তে। সিআইএ থেকে শুরু করে এফসিআরএ বিল, পর্দার আড়ালের সব সত্য আজকে ফাঁস হবে। শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পর বিশ্ব রাজনীতিকে দেখবার আপনার চোখ কিন্তু বদলে যাবে। খবর তো সবাই দেখছেন যে G7 বৈঠক হচ্ছে, কিন্তু একটা খুব সহজ আর সোজা প্রশ্ন করি আপনাদের। এই যে G7 বা গ্রুপ অফ 7-এ ভারতের তো কোনো নাম নেই, তাহলে ভারতের প্রধানমন্ত্রী ওখানে কি করছেন? মোদিজি কি বিনা নেমন্ত্রণে বিয়েবাড়িতে খেতে গেছেন, নাকি পশ্চিমা দেশগুলো হঠাৎ করেই ভারতকে খুব ভালোবাসতে শুরু করেছে? এর উত্তর লুকিয়ে আছে এই G7-এর জন্মের ইতিহাসে। চলুন একটু ফ্ল্যাশব্যাকে যাই। সময়টা 1970-এর দশক। বিশ্বজুড়ে যখন মারাত্মক তেল সংকট, এই পরিস্থিতি সামলাতে বিশ্বের সব থেকে ধনী আর ক্ষমতাশালী দেশগুলো ঠিক করলো, আমরা নিজেদের একটা এলিট ক্লাব বানাবো। আমরা ঠিক করব গোটা পৃথিবীর অর্থনীতি কিভাবে চলবে। শুরুতে এর নাম ছিল দ্য লাইব্রেরি গ্রুপ। আমেরিকা, ইউকে, ওয়েস্ট জার্মানি এবং ফ্রান্স, এই চারটে দেশ মিলে এর জন্ম দেয়। এরপর 1975-এ ইতালি ও জাপান এখানে যোগ দেয়, হয় G6। আর ঠিক এক বছর পরে 1976-এ কানাডা এসে হলো G7। এই 7টা দেশ মিলে তখন গোটা পৃথিবীর প্রায় 70% সম্পদের মালিক ছিল। ভাবা যায়, ওরা হাঁচলে গোটা পৃথিবী ঠান্ডা লাগতো। কিন্তু আসল থ্রিলারটা শুরু হলো 1998 সালে। ততদিনে সোভিয়েত ইউনিয়ন টুকরো টুকরো হয়ে গেছে। পশ্চিমা বিশ্ব ভাবলো, রাশিয়াকে যদি নিজেদের দলে টেনে নেওয়া যায় তাহলে তো কেল্লাই ফতে। রাশিয়া তখন একটা বড় মিলিটারি ও এনার্জি পাওয়ার। রাশিয়াকে নিয়ে এই গ্রুপটার নাম বদলে রাখা হলো G8। কিন্তু পশ্চিমাদের এই এলিট ক্লাব, এর একটা নিয়ম আছে। আমাদের কথা মতো চললে তুমি ভালো, আর নিজের মাথা খাটালে তুমি আউট। 2014 সালে যখন ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ক্রাইমিয়া দখল করে নিলেন, পশ্চিমা দেশগুলোর ইগোতে চরম আঘাত লাগলো। তারা ঘাড় ধাক্কা দিয়ে রাশিয়াকে বের করে দিল গ্রুপ থেকে। G8 আবার হয়ে গেল G7। এবার আসি আসল খেলায়। তাহলে ভারত কেন? রাশিয়াকে তো বের করে দিল, আর ভারতের তো এই গ্রুপে কোনো দিনই নাম ছিল না। তাহলে আজ G7 নেতারা মোদিজির সাথে ছবি তোলার জন্য এত পাগল কেন? কারণ আজকের দিনের গ্লোবাল পাওয়ার স্ট্রাকচারটা পুরো পাল্টে গেছে। যে G7 একসময় পৃথিবীর 70% ইকোনমি কন্ট্রোল করত, আজ তারা কমতে কমতে 30%-এর ঘরে এসে ঠেকেছে। পশ্চিমা বিশ্ব খুব ভালো করেই বুঝে গেছে, আজকের পৃথিবীতে প্রথম 7টা ইকোনমির লিস্ট করলে ভারতকে বাদ দেওয়া তাদের বাপের সাধ্যও নেই। আপনারা কি ভেবেছেন ভারত শুধু অর্থনীতির জোরে ওখানে গেছে? একদমই নয়। এর পেছনে আছে একটা মারাত্মক জিওপলিটিক্যাল ভয়। G7-এর এই দেশগুলোর রাতে ঘুম হয় না একটাই কারণে, আর সেটা হলো চীনের রেড ড্রাগন। এশিয়া এবং ইন্দো প্যাসিফিকে চীনকে আটকানোর মতো ক্ষমতা আমেরিকা বা ইউরোপের কারোর একার নেই। তাহলে এমন একজনকে দরকার যার বিশাল সেনাবল আছে, যার ইকোনমি রকেটের স্পিডে বাড়ছে, আর যে চীনের চোখে চোখ রেখে কথা বলতে পারে। আর গোটা বিশ্বে সেই একটাই দেশ আছে, ওটা হলো ভারত। ঐতিহাসিকভাবে ভারত এই ক্লাবের অংশ ছিল না, কিন্তু ভারত নিজের যোগ্যতায় এই সম্মান ছিনিয়ে নিয়েছে। আর G7-এর কাছে ভারতকে স্পেশাল ইনভাইট হিসেবে ডাকাটা কোনো দায় দাক্ষিণ্য নয়, এটা তাদের মজবুরি বা বাধ্যতামূলক। কারণ তারা জানে গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলোর অঘোষিত লিডার এখন ভারত। ভারতকে বাদ দিয়ে G7 এখন শুধু একটা ওয়েস্টার্ন ইকো চেম্বার, যাদের কথা পৃথিবীর বাকি দেশগুলো আর পাত্তা দেয় না। তাই সত্যি কথাটা হলো, ভারত সেখানে অতিথি হয়ে যায়নি। G7-এর এই ডুবন্ত এলিট ক্লাবকে লাইফ জ্যাকেট পরাতে ভারত সেখানে উপস্থিত হয়েছে। এটাই হলো ভারতের আসল ভূ রাজনৈতিক ক্ষমতা। এবার আসি আসল থ্রিলারে। যারা আন্তর্জাতিক রাজনীতি বা জিওপলিটিক্স নিয়ে চর্চা করেন, তারা এখন একটা নিঃশব্দে ভূমিকম্প লক্ষ্য করছেন। ভারত খুব ঠান্ডা মাথায় কোনো হইচই না করে
তার সব থেকে পুরনো বন্ধু রাশিয়া থেকে একটু একটু করে সরে আসছে, আর সেই বিশাল শূন্যস্থানটা দখল করছে ইউরোপের পাওয়ার হাউস ফ্রান্স। কিন্তু কেন? যে রাশিয়া 71-এর যুদ্ধে আমেরিকার 7th ফ্লিটকে আটকে দিয়েছিল, ভারত তাকে সরিয়ে ফ্রান্সকে কেন আপন করছে? এর পেছনে রয়েছে ভারতের ডক্টর এস জয়শঙ্কর এবং মোদী সরকারের এক ভয়ঙ্কর সুন্দর মাস্টার প্ল্যান। এতদিন রাশিয়া ছিল আমাদের বড় দাদা, সম্পর্কটা ছিল ক্রেতা আর বিক্রেতার। রাশিয়া তাদের দেশে অস্ত্র বানাতো আর ভারত কোটি কোটি ডলার দিয়ে ছোট ভাইয়ের মতো সেটা কিনে আনতো। কিন্তু আজকের ভারত আর ছোট ভাই থাকতে রাজি নয়। ভারত এবার সরাসরি শর্ত দিয়েছে, আমাকে শুধু তৈরি করা অস্ত্র দিও না, তোমরা তোমাদের টেকনোলজি আমাদের দেশে দাও, আমরা একসাথে বানাবো, যাকে জিওপলিটিক্যাল ভাষায় বলে কো ডেভেলপমেন্ট অ্যান্ড কো প্রোডাকশন। রাশিয়া তাদের কোর টেকনোলজি দিতে রাজি ছিল না, কিন্তু ফ্রান্স বলছে ওয়েলকাম ইন্ডিয়া, আমরা রাজি। ফ্রান্স আনকন্ডিশনাল টেকনোলজি ট্রান্সফার করতে শুরু করেছে। ভারত আর ফ্রান্সের মধ্যে সই হয়েছে হরাইজন 2047 এবং ইনোভেশন রোডম্যাপ 2030। ফ্রান্স কি কি দিচ্ছে ভারতকে শুনলে আপনার মাথা ঘুরে যাবে। 36টি রাফায়েল ফাইটার জেট, কালভারি ক্লাসের মারাত্মক সাবমেরিন। মেক ইন ইন্ডিয়া অর্থাৎ টাটা এবং এয়ারবাস মিলে কর্ণাটককে তৈরি করছে H125 হেলিকপ্টার। শুধু টাকা ভারতের নয়, স্কিল আর ইঞ্জিনিয়ারিংও ভারতের। তৃতীয় হলো ডিজিটাল পাওয়ার। ফ্রান্স ভারতের ইউপিআই গ্রহণ করেছে। প্যারিসের আইফেল টাওয়ারের সামনে আজ ভারতের ইউপিআই স্ক্যান করে পেমেন্ট করা যায়। কোয়ান্টাম টেক এবং স্পেস, তৃষ্ণা স্যাটেলাইট মিশন এবং সুপার কম্পিউটিং নিয়ে দুই দেশ একসাথে কাজ করছে। ভারত ইউরোপিয়ান টেকনোলজির সর্বোচ্চ শিখরে পৌঁছে যাচ্ছে। কিন্তু এখানে একটা মোক্ষম প্রশ্ন ওঠে, ফ্রান্সই কেন? টেকনোলজি তো আমেরিকারও আছে। ভারত আমেরিকাকে কেন বন্ধু বানাচ্ছে না? একটা প্রবাদ আছে, আমেরিকা যার বন্ধু তার আর শত্রুর দরকার হয় না। আমেরিকা হলো সেই বন্ধু যে আপনাকে সাহায্য করবার আগে 10টা শর্ত চাপাবে। তারা সবসময় ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায়, কখনো কাশ্মীর নিয়ে জ্ঞান দেয়, কখনো মাইনরিটি রাইটস নিয়ে লেকচার দেয়। ভারত যদি আমেরিকার কাছ থেকে অস্ত্র কেনে, আমেরিকা বলে দেবে এই অস্ত্র তুমি অমুক দেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না। কিন্তু ফ্রান্সের একটা চমৎকার স্বভাব আছে। ফ্রান্স হলো নো ননসেন্স কান্ট্রি। তারা ভারতের ইন্টারনাল বিষয়ে একটা শব্দ উচ্চারণ করে না। ভারত কাশ্মীর থেকে 370 ধারা সরালো আর ফ্রান্স বলল ওটা ভারতের ব্যাপার। ভুলে যাবেন না 1998 সালে ভারত যখন পোখরানে পরমাণু পরীক্ষা করছিল, আমেরিকা, ব্রিটেন, জাপান সহ সারা বিশ্ব ভারতের উপর অর্থনৈতিক সংশোধন চাপিয়ে দিয়েছিল, ভারতকে একঘরে করে দিয়েছিল প্রায়। কিন্তু ইউরোপের একমাত্র দেশ ফ্রান্স ভারতের পাশে দাঁড়িয়েছিল এবং কোনো স্যাংশন লাগায়নি। আর সব থেকে বড় কারণটা শুনবেন, চীন। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া এখন অর্থনৈতিকভাবে পুরোপুরি চীনের উপর নির্ভরশীল। রাশিয়া কার্যত চীনের কোলে গিয়ে বসছে। আগামীকাল যদি গালওয়ান বা অরুণাচলে চীনের সাথে ভারতের যুদ্ধ বাধে, রাশিয়া কি চীনের বিরুদ্ধে গিয়ে ভারতকে অস্ত্র দেবে? এটার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তাই ভারতের এখন এমন একজনকে দরকার যে চীনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। ফ্রান্সের ভারত মহাসাগরের নিজস্ব স্বার্থ রয়েছে। চীনের নৌবাহিনীর দাদাগিরি আটকাতে ফ্রান্সেরও ভারতকে দরকার, আর ভারতেরও ফ্রান্সকে দরকার। তাছাড়া টেরোরিজম বা ইসলামিক রেডিক্যালাইজেশনের বিরুদ্ধে ফ্রান্সের জিরো টলারেন্স নীতি ভারতের সাথে কিন্তু পুরোপুরি মিলে যায়। ভারত জানে রাশিয়ার উপর পশ্চিমারা যে কোনো মুহূর্তে স্যাংশন দিতে পারে। সেই বিপদে যাতে ভারতের ডিফেন্স সাপ্লাই চেন ভেঙে না পড়ে, তাই ভারত আগেভাগেই ফ্রান্সকে নিয়ে স্যাংশন প্রুফ ঢাল বানিয়ে ফেলেছে। এটা শুধু একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ নয়, এটা আগামী 50 বছরের জন্য ভারতের গ্লোবাল মাস্টার স্ট্রোক। এবার আসি G7-এর সব থেকে চর্চিত মিটিংয়ে, মোদিজি এবং ডোনাল্ড ট্রাম্পের সামনাসামনি সাক্ষাৎ। আপনারা কি জানেন অপারেশন সিঁদুরের অর্থাৎ বালাকোট বা সমসাময়িক স্ট্রাইক অপারেশন সিঁদুরের পর থেকে ট্রাম্প এবং মোদি এর মধ্যে সরাসরি কোনো মিটিং কেন হয়নি? কারণ ডোনাল্ড ট্রাম্প হলেন এমন একজন মানুষ যিনি মিটিংয়ে বলেন একটা আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন আরেকটা। এই কনফিউশনের জন্য ভারত ট্রাম্পকে এড়িয়ে চলছিল। একটা মারাত্মক ঘটনা বলি শুনুন। অপারেশন সিঁদুরের সময় যখন বিরোধীরা মোদি সরকারকে চেপে ধরেছিল যে ট্রাম্প দাবি করছে সে নাকি ফোন করে যুদ্ধ থামিয়েছে, তখন প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে কি উত্তর দিয়েছিল জানেন? তিনি অন রেকর্ড বলেছিলেন, হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প ফোন করেছিলেন, কিন্তু আমি ফোন ধরিনি, আমি বলে দিয়েছিলাম মিলিটারি কাজে ব্যস্ত আছি। ভাবুন একবার, আমেরিকার প্রেসিডেন্টের ফোন আর ভারতের প্রধানমন্ত্রী বলছেন
বলছেন টাইম নেই ভাই, পরে কথা হবে। গোটা বিশ্বের সামনে ট্রাম্পের ইগোতে এমন ধাক্কা এর আগে কেউ দেয়নি। এর বদলা নিতে ট্রাম্প ভারতের ওপর ট্যারিফ যুদ্ধ চাপিয়েছিল। শুধু ভারতের ওপর 12.5% শিশু শ্রমের ভুয়ো অভিযোগ এনে ট্যারিফ লাগানোর হুমকিও দিয়েছিল। আর খেলাটা এখানেই তো শেষ হয়নি। আমেরিকা যখন দেখলো এইভাবে ভারতকে বাগে আনানো যাচ্ছে না, তখন তাদের ডিপ স্টেট আর সিআইএ ভারতের এনজিওগুলোকে ফান্ডিং করে ভেতর থেকে অশান্তি তৈরি করবার চেষ্টা করলো। উত্তর পূর্বে আদিবাসী পাড়ায় গিয়ে ধর্মান্তকরণ শুরু হলো। কিন্তু ভারত সরকার কি বোকা? মোদী সরকার সোজা নিয়ে এলো এফআরসিএ বিল। ব্যাস, বিদেশের টাকা আসা বন্ধ, ফান্ডিংয়ের প্রত্যেকটা হিসেব দিতে হবে। আর যেই ভারত সরকার এই বিল আনলো, আমেরিকার চিরশত্রু ডেমোক্রেট আর রিপাবলিকানরা সব এক হয়ে গেল ভারতের বিরুদ্ধে। আমেরিকার এই ভণ্ডামি ভারত ধরে ফেলেছে। আর ঠিক এই ব্যাকগ্রাউন্ডেই G7-এ ট্রাম্প মোদি মিটিং হতে যাচ্ছে। ট্রাম্প এবার কি করবে সেটাই এখন দেখবার। আমেরিকা চোখ রাঙাক বা বিরোধীরা সমালোচনা করুক, ভারত কিন্তু নিজের ট্র্যাকেই আছে, আর সেটা হলো উন্নয়নের ট্র্যাক। এই যে ফ্রান্সের সাথে এত টেকনোলজি শেয়ারিং হচ্ছে, এর ফল কি জানেন? মাত্র 10 বছরের ব্যবধানটা দেখুন। 2015 সালে ভারত ইউনিকর্ন অর্থাৎ $1 বিলিয়ন বেশি ভ্যালুয়েশনের কোম্পানি ছিল, 10টারও কম, আর আজ 125টারও বেশি হয়ে গেছে। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে ভারত আগে ছিল 81 নম্বরে, আর এখন সাই করে উঠে এসেছে 38 নম্বরে। যারা বলে পুঁজিপতিদের কালো হাত ভেঙে দাও, কারখানা গুঁড়িয়ে দাও, তাদের বোঝা উচিত যে এই কোম্পানিগুলো আছে বলেই হাজার হাজার ছেলেমেয়েরা আজ চাকরি পাচ্ছে। সর্বহারা করে আন্দোলন করার সুযোগ শেষ। এখন স্কিল আর ইনোভেশনের দিয়ে বিশ্বজয়ের সময়। বন্ধুরা, বিশ্ব রাজনীতি কোনো বাচ্চাদের খেলা নয়, এটা একটা দাবা বোর্ড। এখানে কে কখন চাল দিচ্ছে তা বুঝতে হলে আবেগ দিয়ে নয়, যুক্তি আর তথ্য দিয়ে বিচার করতে হয়। রাশিয়া আমাদের পুরনো বন্ধু ঠিকই, কিন্তু ভারত বুঝতে পেরেছে যে শুধু অতীতের ভরসায় ভবিষ্যৎ গড়া যায় না। তাই ফ্রান্সের মতো একটা মাল্টিপোলার ভিশন সম্পন্ন দেশকে ভারত বেছে নিয়েছে। আর আমেরিকার মতো দেশ যারা বন্ধু হলেও আরও বেশি বিপজ্জনক, তাদের সাথে ভারত চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে। টাইম নেই বলে আমেরিকার প্রেসিডেন্টের ফোন কেটে দেওয়ার সাহস আজকের ভারত কিন্তু দেখিয়েছে। এই G7 মিটিং শুধু কয়েকটা দেশের আলোচনা নয়, এটা হলো নতুন বিশ্ব ব্যবস্থায় ভারতের নিজের আসনটা পাকাপাকিভাবে দখল করবার একটা মাস্টার স্ট্রোক। আপনার কি মনে হয়, আমেরিকার এই অহংকারকে ভারত কি সঠিকভাবে মোকাবিলা করছে, নাকি ফ্রান্সের ওপর ভারতের এই নির্ভরশীলতা আগামী দিনে কোনো নতুন মোড় নেবে? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। বিশ্লেষণটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন সেই সব বন্ধুদের সাথে যারা জিওপলিটিক্স ভালোবাসে। আর এমন থ্রিলিং ফ্যাক্ট বেসড অ্যানালাইসিস পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন।